শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি এই বিশ্বের মহামারীতে তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই সেশনে ফিনান্স ও ব্যাংকিং দ্বিতীয় পত্রের ব্যাংক হিসাব খোলা নিয়ে আলোচনা করব। গত সেশনে তোমাদের নিশ্চয়ই মনে আসছে আমরা আলোচনা করেছিলাম যে কার জন্য কোন ধরনের ব্যাংক হিসাব উপযোগী। আমরা এই আলোচনার শেষে উপনীত হয়েছিলাম যে ব্যবসায়ীদের জন্য চলতি হিসাব খোলাই অধিক উপযোগী এবং যারা চাকরিজীবী, কৃষিজীবী বা ব্যবসায়ী ব্যতীত অন্য অন্য পেশাজীবী তাদের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম সঞ্চয়ী হিসাব বিশেষভাবে উপযোগী এবং যারা শিক্ষার্থী বা স্টুডেন্ট অ্যাকাউন্ট ওদের ক্ষেত্রে সঞ্চয় হিসাব বিশেষভাবে উপযোগী। আর যারা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চায় তাদের জন্য আমরা এফডিআর বা স্থায়ী হিসাব অধিক উপযোগী মনে করছিলাম, কারণ ওতে বেশি পরিমাণে মুনাফা পাওয়া যায়। আজ আমরা আলোচনা করব যে এই যে ব্যাংক হিসাব, আমরা যে আলোচনার মাধ্যমে যে আমরা বুঝতে পারলাম যে কার জন্য কোন হিসাব ধরনের উপযোগী এবং কেন ব্যাংক হিসাব খুলব এবং এই ব্যাংক হিসাব আমাদের কী কাজে লাগতে পারে, এগুলো আমরা যেইভাবে শিখেছি এখন আমরা এই ব্যাংক হিসাবটা কীভাবে খুলিতে হবে আজকে আমরা এই ব্যাপারে একটু আলোকপাত করব। এবং এই অধ্যায় থেকে আমরা দেখেছি বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রশ্ন আসে। তাহলে ব্যাংক হিসাব খোলার নিয়মাবলী আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে এবং প্রত্যেক শিক্ষার্থী ব্যাংক হিসাব খোলার নিয়মাবলী জানা থাকা অপরিহার্য। সুপ্রিয় শিক্ষার্থীগণ, যে ব্যাংক হিসাব খোলার নিয়ম, এই ব্যাংকে যখন আমরা হিসাব খুলতে যাই তাহলে আমরা জানি আমাদের দেশে সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের অধীনে পরিচালিত হয় বাণিজ্যিক ব্যাংক। তো কেন্দ্রীয় ব্যাংকে সাধারণত গ্রাহক বা কারোর হিসাব খোলা যায় না। তাহলে কেন্দ্রীয় ব্যাংকে যে সমস্ত বাণিজ্যিক বা বিশেষায়িত ব্যাংকগুলা তালিকাভুক্ত বা তফসিলি ব্যাংক, ওই সমস্ত ব্যাংকের হিসাব খোলা নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশে বর্তমানে 47টি সরকারি ও বেসরকারি ব্যাংক রয়েছে যা বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে। এই ব্যাংকগুলোর মধ্যে আমরা প্রথমেই যিনি হিসাবকারী তাকে ভেবে চিনতে এবং বিভিন্ন সুযোগ সুবিধা, তার ব্যাংকের অবস্থান, তার নিজের অবস্থান, এইগুলা বিবেচনা করে উপনীত হতে হবে উনি কোন ব্যাংকের কোন শাখায় হিসাব খুলবেন। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন যখন হিসাবদারি ঠিক করলেন যে উনি নির্দিষ্ট একটি ব্যাংকের নির্দিষ্ট একটি শাখায় হিসাব খুলবেন, উনি ওই শাখায় থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হয়। এই ফর্ম সংগ্রহ দুইভাবে করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর সফল উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ। এই ডিজিটাল বাংলাদেশের কারণে এই ফর্ম ব্যাংক থেকে সরাসরি যেয়ে সংগ্রহ করা যায়। আবার কিছু কিছু ব্যাংক বা সরকারি সোনালী ব্যাংক সহ এখন অনেক ব্যাংকই ডিজিটাল পদ্ধতিতে এখন ফর্ম সংগ্রহ করার ব্যবস্থা করেছে। এই ক্ষেত্রে যখন ডিজিটাল পদ্ধতিতে ফর্ম সংগ্রহ করতে হয় সেই ক্ষেত্রে প্রথমেই একটা ব্রাউজার, ক্রোম বা মোজিলা ফায়ারবক্স ব্রাউজারের মাধ্যমে ওই যে লিখতে হবে ওই নির্দিষ্ট ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চের নাম, তারপরে উনি যে হিসাব, সঞ্চয় হিসাব দুই ধরনের, চলতি হিসাব দুই ধরনের, সাধারণ চলতি হিসাব, শর্ট টার্ম ডিপোজিট, অথবা সঞ্চয় হিসাব অথবা স্থায়ী হিসাব। উনি যেই ধরনের হিসাব খুলতে চাবেন ওই হিসাবের নাম লিখে উনি যখন এন্টার দিবেন তখনই দেখা যাবে ওই ব্যাংকের সংশ্লিষ্ট হিসাবের ফর্ম ও অন্যান্য তথ্যবালী ওরা দেখাচ্ছে। তখন ওই সংশ্লিষ্ট ফর্মে ক্লিক করলেই দেখা যাবে ফর্মটি শো করছে। এখন ওই ফর্মটিকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এখন আসলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে এখন ফর্মটি ব্যাংকে দিয়ে সংগ্রহ করা হোক অথবা এই ডিজিটাল পদ্ধতিতে অনলাইন থেকে সংগ্রহ করা যেতে পারে, যেভাবে সংগ্রহ করা হোক, এখন ফর্মটি সঠিকভাবে পূরণ করা বাধ্যতামূলক। এখন ফর্ম পূরণ করার ফর্মটিকে নিয়ে যথাযথভাবে প্রত্যেকটি শূন্যস্থান সঠিকভাবে পূরণ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে। সঞ্চয় হিসাবের ফর্ম দিয়ে চলতি হিসাব খোলা যায় না,
চলতি হিসাবের ফর্ম দিয়ে, সাধারণ চলতি হিসাবের ফর্ম দিয়ে বিশেষ বা শর্ট টার্ম ডিপোজিট খোলা যায় না। তদ্রুপ ফর্মটি পূরণ করার সময়ে সংগ্রহকৃত ফর্মটি আর যথাযথ কিনা, হিসাবের কিনা, ওটি ভালোভাবে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রাখার পর ফর্ম পূরণের সময় হিসাবদারির নাম, তার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা, এই স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এই দুটি যথাযথভাবে সঠিকভাবে পূরণ করতে হয়। এবং স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা সাথে যদি জাতীয় পরিচয়পত্রের যেই ঠিকানা রয়েছে ওটার যদি কোনো ধরনের অমিল থাকে, সেই ক্ষেত্রে শুধু তাকে ইউটিলিটি বিল বা গ্যাস বিল, কারেন্ট বিল, তারপরে এই টেলিফোন বিল, এই ইউটিলিটি বিল সাবমিট করতে হবে। কারণ তাকে প্রমাণ করতে হবে যে এই স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানার যে দেওয়া আছে ওটার সাথে জাতীয় পরিচয়পত্রের যে ঠিকানা রয়েছে এই ক্ষেত্রে তার যে পার্থক্য দেখা গেলে এই পার্থক্যটা কেন হয়েছে ওটার প্রমাণ হিসাবে তখন ইউটিলিটি বিল সরবরাহ করা বাধ্যতামূলক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এক্ষেত্রে এইটু ফর্মটি পূরণ করার সময় নাম, ঠিকানা, পেশা, তার মাসিক আয় এরকম গড়গুলো আসবে এবং ওগুলা যথাযথভাবে পূরণ করতে হবে। আয়ের উৎস, মাসিক বা বার্ষিক কত টাকা সর্বোচ্চ লেনদেন হতে পারে, ন্যূনতম জমার পরিমাণ, সর্বোচ্চ জমার পরিমাণ, এগুলা যথাযথভাবে পূরণ করতে হয়। তারপরে হইল তার পরিচিত বা শনাক্তকারী ব্যক্তির নাম, ওই ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বার, এগুলো যথাযথভাবে পূরণ করে ফর্মটি ব্যাংকে জমা দিতে হবে। অনলাইন থেকে সংগ্রহ করা হলেও এটাকে হার্ড কপি অবশ্যই জমা দিতে হবে। দ্বিতীয়ত স্পেসিমেন স্বাক্ষর। ব্যাংক যখন ব্যাংকের পক্ষ থেকে একজন ব্যাংক অফিসার বা ব্যাংকার এই পূরণকৃত ফর্মটি যথাযথভাবে পরে যাচাই করে দেখবেন যে যথাযথভাবে পূরণ করা হয়েছে কি না। যদি যথাযথভাবে পূরণ করা হয়, পূরণকৃত ফর্ম ব্যাংক সন্তুষ্ট হয় যে ওনার ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য যথাযথ বা উপযুক্ত ব্যক্তি, তখন ব্যাংক একটা তাকে স্বাক্ষরের জন্য একটা কাগজ দিবেন, মোটা কাগজ। এখানে যে হিসাবদারির নাম লিখবেন, উপরে হিসাবের নাম লিখবেন, তারপরে হিসাবের নাম বলতে এটা ব্যাংক চলতি হিসাব না সঞ্চয় হিসাব, এটা লিখবেন। লিখে তারপরে এই হিসাবদারির নাম লিখে তারপর 3টা নমুনা স্বাক্ষর দিতে হবে। এই 3টা নমুনা স্বাক্ষর হলো যে এই স্বাক্ষরের সাথে মিলে ব্যাংক দেখবে যে এটা যথাযথ ব্যক্তির বা যথাযথ ব্যক্তির হিসাবে চেক কিনা, তখনই ব্যাংক টাকা পরিশোধ করে। সেই ক্ষেত্রে এই স্পেসিমেন স্বাক্ষর ক্ষেত্রে এই হিসাবদারি যথাযথভাবে সচেতনতার সাথে একই রকমের স্বাক্ষর দিতে হয়। তৃতীয়ত পরিচয় দানকারী, যিনি ব্যাংক এই হিসাব খুলবেন উনি পরিচয় দানকারীর অবশ্যই তার প্রয়োজন হয়। কারণ আমরা ফর্মটি যথাযথভাবে পূরণ করার সময় আমরা পরিচয় দানকারীর নাম লিখতে হবে, তার অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, তার হিসাবের নাম লিখতে হবে। তো ওই পরিচয় দানকারী ব্যক্তির ব্যতীত ব্যাংকে হিসাব খোলা যাবে না। তো এখন পরিচয় দানকারী ব্যক্তির যে তথ্যগুলো রয়েছে যথাযথভাবে পূরণ করা অপরিহার্য। চতুর্থ, ছবিযুক্ত ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র বা চাকরির পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, এইগুলা ছবিযুক্ত একটা পরিচয়পত্র দিতে হবে এবং জাতীয় পরিচয়পত্র দিতে হবে। যদি ওই ব্যক্তি ছবিযুক্ত পরিচয়পত্র না থাকে, উনি যদি চাকরিজীবী না হন, ব্যবসায়ী হন এবং ওই ব্যবসায়ের জন্য পরিচয়পত্র দরকার হয় না, সেই ক্ষেত্রে তাকে জাতীয় পরিচয়পত্র এবং ব্যবসায়ের ধরন ও পরিচয় দানকারী ব্যক্তি কর্তৃক সত্যায়িত ছবি, এটা সবার ক্ষেত্রে উপযুক্ত। ছবিযুক্ত জাতীয় পরিচয়পত্র তো সকলেই ছবিযুক্ত বাধ্যতামূলক। এই পরিচয়পত্র এবং ছবিযুক্ত ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট যাই দেওয়া হোক, তার এইগুলার সাথে ওই হিসাবদারী ব্যক্তির পাসপোর্ট সাইজের ছবি সরবরাহ করতে হয়। এই ছবি পরিচয় দানকারী ব্যক্তি কর্তৃক সত্যায়িত হবে এবং পরিচয় দানকারী ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বার ছবির পিছনে উল্লেখ থাকবে। 5, নাগরিক সনদ। যিনি ব্যাংকে হিসাব খুলতে যাচ্ছেন
উনি যে ওই সংশ্লিষ্ট এলাকার স্থায়ী অধিবাসী বা বর্তমানে অধিবাসী, এই জন্য ওই এলাকার সংশ্লিষ্ট জনপ্রতিনিধি বা ওয়ার্ড কাউন্সিলর বা চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদ দাখিল করতে হবে। এই ক্ষেত্রে একটু সুস্পষ্টভাবে আমাদের একটু বুঝতে হবে যে যদি ওই ব্যক্তি ওই এলাকায় স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে বসবাস নাও করেন, কিন্তু চাকরিজনিত কারণে ওই সংশ্লিষ্ট এলাকায় বর্তমানে থাকেন, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট নাগরিক সনদের পরিবর্তে উনি যদি সরকারি চাকরি হয়ে থাকে তাহলে তার ট্রান্সফার অর্ডারের কপি, অথবা যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানে যদি চাকরি হয়ে থাকে তাহলে, বা বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত যে কোনো প্রতিষ্ঠানে চাকরি হলে ওই চাকরির প্রমাণপত্র তাকে এখানে দাখিল করতে হবে। এই প্রমাণপত্র সত্যায়িত কপি এই ফর্মের সাথে সংযুক্ত করিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আসে নমিনি। হিসাবদারির আমরা সকলেই তোমরা জানো মরণশীল, আমরা কেউ একদিন বিধি থাকবো না, কিন্তু ব্যাংকে যেই হিসাবটা আমরা খুলবো ওইটা আইনতভাবে যতদিন বন্ধ না করা হবে ততদিন এরা চলতে থাকবে। কিন্তু ওই ব্যক্তির কোনো মৃত্যু ব্যক্তির নামে কোনো ধরনের হিসাব বা লেনদেন করা যায় না। তাহলে ওই ব্যক্তির মৃত্যুতে বা তার অনুপস্থিতিতে তখন ওই নির্দিষ্ট নিয়মে তার নমিনি যাকে নাম এবং ওই নমিনির ছবি দিয়ে, তার নমিনির ভোটার আইডি কার্ড দিয়ে উনি নমিনির ঘরটি পূরণ করবেন, এবং এই নমিনির নামের পাশে নমিনির ছবি থাকবে এবং নমিনির ছবি এই অ্যাকাউন্টদারি স্বাক্ষর করবেন। এটা এই পরিচয় দানকারী স্বাক্ষর করলে হবে না, এই নমিনির ছবিকে সত্যায়িত করতে হবে হিসাবদারি ব্যক্তি, এবং নমিনির এই ছবির সাথে তার জাতীয় পরিচয়পত্র কপি দেওয়া অপরিহার্য, খুবই জরুরি। 7, ন্যূনতম জমা। ব্যাংকের এই যাবতীয় কাজগুলো সম্পাদনের পর ব্যাংক ওই হিসাবদারিকে বলবে ন্যূনতম জমা। তোমরা জানো যে চলতি হিসাবের ক্ষেত্রে ন্যূনতম জমা 1000 টাকা, সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে সাধারণত 100 টাকা। তবে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ সুবিধা দেওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে 10 টাকা দিয়ে ব্যাংক হিসাব খোলার জন্য নিয়ম করেছেন। তো এই ক্ষেত্রে ন্যূনতম জমা 10 টাকা পর্যন্ত হতে পারে। তো এই ন্যূনতম জমা জন্য ব্যাংক একটা জমার রসিদ দিবেন, ওই রসিদটাকে পূরণ করে ওই ব্যক্তি ব্যাংকের কাউন্টারে টাকা জমা দিয়ে ওই যে জমার প্রমাণটি আবার ওই যেখান থেকে হিসাব করে খুলেছেন ওই অফিসারের নিকট নিয়ে আসবেন। অফিসার ওইটা দেখার পর ওই ব্যক্তিকে চেক বই প্রদান করবেন এবং হিসাবদারি চেক বই গ্রহণ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আসো TIN নাম্বার, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এই টিন নাম্বার যদি ব্যাংকে উল্লেখ করা হয় তাহলে এই টিন সার্টিফিকেটের একটা কপি দেওয়া অপরিহার্য। টিন নাম্বার দেওয়া এবং না দেওয়া এটা হলো বাধ্যতামূলক নয়, তবে যিনি টিন নাম্বার সংগ্রহ করেছেন, যার টিন নাম্বার আছে, উনি টিন নাম্বার এবং টিন সার্টিফিকেট প্রদান করলে তার ব্যাংক হিসাবের অর্জিত আয়ের থেকে 10% ব্যাংক ব্যাট কাটবে, ট্যাক্স কাটবে। আর যদি উনি টিন সার্টিফিকেট এবং টিন নাম্বার উল্লেখ করতে ব্যর্থ হন, সেই ক্ষেত্রে ব্যাংক ওই ব্যক্তির থেকে 15% ট্যাক্স কাটবেন। তাহলে যদি টিন নাম্বার দেওয়া থাকে তাহলে দেওয়া এটা ভালো, কারণ সেই ক্ষেত্রে 5% ট্যাক্স রেয়াত পাওয়া যায়। যদি প্রতিষ্ঠানিক হিসাব হয়, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটা হলো যে কোনো ব্যক্তির জন্য আমরা এই হিসাবটা খোলার নিয়ম। এখন প্রাতিষ্ঠানিক হিসাব হলে এই আমরা যা করেছি তা এতক্ষণ আলোচনা করেছি সবই থাকবে, তবে প্রতিষ্ঠানের একাধিক মালিক হলে যিনি হিসাবটা পরিচালনা করবেন তার নাম পদবি এবং তার নাম পদবিযুক্ত সিলের নমুনা এগুলো সরবরাহ করতে হবে। ব্যবসায়ী প্রতিষ্ঠান হলে ট্রেড লাইসেন্স সরবরাহ করতে হবে, এবং একাধিক মালিকের ক্ষেত্রে যিনি তারা সর্বসম্মত হয়ে যাকে হিসাব পরিচালনা করার জন্য অনুমতি দান করেছেন সেই ব্যাপারে রেজুলেশনের কপি তা অবশ্যই সংযুক্ত করে দেবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সকলকে ধন্যবাদ।